খালি 50 টাকার বুলেট ওখানেই খতম করে দিতাম। ওসব ছেড়ে কোর্ট কাচারি মোকদ্দমা ফয়সালা। স্যার মানলাম আপনি সিনিয়র পুলিশ অফিসার, কিন্তু আমি বয়সে বড়। ডিজিপি আর হোম মিনিস্টার আপনার উপর রেগে আছেন। যদি জানতেন ও এত বড় ক্রিমিনাল তাহলে নিশ্চয়ই আপনি ওকে বাঁচাতেন না। শিট! কাকে ইমপ্রেস করছেন মিস্টার সত্য? কেন রায়বাবু, খালি 50 টাকার বুলেট? তোমরা যাকে মারতে চাও ও ক্রিমিনাল না কানুন? আমরা পুলিশ অফিসার না নেতাদের কেনা গুন্ডা? আরে আমি তো বলছি এনকাউন্টার হলো আমাদের অকর্মণ্যতার চিহ্ন। যাকে ধরতে পারি না, যেটা প্রমাণ করতে পারি না, তার উপরে গুলি চালানো কোন ট্রেনিং এ শেখানো হয়? কোন আইনে বলছে এনকাউন্টার বৈধ? অপরাধীকে মেরে কেউ আনন্দ করতে বলেনি, কিন্তু যারা এদের তৈরি করেছে তাদের ছাড়া মোটেই উচিত নয়। প্রত্যেক এনকাউন্টারের পেছনে কত পলিটিক্যাল ক্রিমিনাল বেঁচে যায় সেটা জানো কি তোমরা? রবিশঙ্কর, তোমার চাকরি জীবন 22 বছর আর বিশুর ক্রিমিনাল হিস্ট্রি 25 বছরের। যদি ওকে মারতেই হয় তাহলে কেন মারোনি বলো? 10-15 বছর আগে যদি ওকে মেরে দিতে তাহলে কত লোক ওর জুলুমের শিকার থেকে বেঁচে যেত। মিনিস্টারের লোক হলে সুরক্ষা দেবে, আর না হলে এনকাউন্টার করবে। আমি জিজ্ঞাসা করছি, আমরা সব পুলিশ অফিসার না নেতাদের ভাড়া করা গুন্ডা? বলো। আমি কাউকে ইমপ্রেস করতে চাই না। কেউ রাগ করে থাকলে আমি পরোয়া করি না। আমি কোনো গুন্ডা নই, আমি কোনো পুলিশ। আমি কোনো পুলিশ। আমি কোনো পুলিশ। আমি আইনি সাজা দেবে, আইনি ভগবানই মৃত্যু দেবে। আইন আর ভগবান একই। ভগবান একই। ভগবান একই। ভগবান একই। ভগবান একই। ভগবান একই। আজ হঠাৎ মাননীয় মুখ্যমন্ত্রীর শরীর খারাপ হয়ে গেল, যার জন্য জনতার মধ্যে উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই ওনাকে এই হসপিটালে অ্যাডমিট করা হবে। ওনার চিকিৎসার জন্য বিশেষজ্ঞ ডাক্তারদের একটা টিম তৈরি করা হয়েছে। এই খবর প্রচার হতেই রাজ্যের বিভিন্ন প্রান্তের হাজার হাজার লোক এখানে জড়ো হয়েছে। রুবি হাসপাতাল থেকে সঞ্জয়ের সাথে আমি রাকেশ সিনহা, এমটিভি কলকাতা। নমস্কার সবাইকে, নমস্কার। মুখ্যমন্ত্রীর সব ব্যবস্থা হয়েছে? আস্তে আস্তে, শান্ত হন, শান্ত হন। আমিও কিছু জানি না, যেমন ফোন পেয়েছি চলে এসেছি, ব্যাস ব্যাস ব্যাস। ভেতরে যাবার পরই আমি আপনাদের সবকিছু বলতে পারবো। প্লিজ আপনারা শান্ত হন, প্লিজ প্লিজ আপনারা শান্ত হন। শুনুন, আপনার ধৈর্য ধরুন, ভয়ের কোনো কারণ নেই। মুখ্যমন্ত্রীর কিচ্ছু হবে না। আরে মদন ভাই, মুখ্যমন্ত্রীর শরীর অসুস্থ হওয়ার খবর সর্বপ্রথম আমি ভাই। আমি এখানে এসে সব ব্যবস্থা করে ফেলেছি। নমস্কার। মুখ্যমন্ত্রী এখন কোথায় আছে? আইসিইউতে না? আসলেই অ্যাডমিট করা হবে। মুখ্যমন্ত্রী এসে গেছেন। মুখ্যমন্ত্রী কি হয়ে গেল? চল চল চল, সাবধানে সাবধানে। এই আরামসে আরামসে আরামসে। সাবধানে। মুখ্যমন্ত্রী কি হয়ে গেল? ভগবান ভগবান, আপনারা এখানে দাঁড়ান, আইসিইউতে কেউ আসতে পারবেন না। সিএম এর কি হয়েছে স্যার? শান্ত হন, প্লিজ আমাদের শান্ত হন, বলুন স্যার। শান্ত হন। মুখ্যমন্ত্রীর কিচ্ছু হয়নি, চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তাহলে হসপিটালে কেন ভর্তি করলেন? দেখুন, ডাক্তাররা আরাম করার কথা বলেছেন। হঠাৎ কেন? আমিও আশ্চর্য হয়ে গেছি। আপনারা তো জানেন আমি সিএম এর মেয়ের মতো। কাল রাতে আমিও ওনার ঘরেই ছিলাম। কাল আমি ওনাকে বললাম আপনি একটু বিশ্রাম কেন নিচ্ছেন না? তখন উনি বললেন আগে কাজ তারপর বিশ্রাম নেব। আর এর মধ্যেই কি হয়েছে? আমার কথা বিশ্বাস করুন, মুখ্যমন্ত্রী কিচ্ছু হবে না। উনি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। উনি তো সবসময় জনতার কথাই চিন্তা করেন। দুদিন আগে আমাকে উনি ডেকেছিলেন, রাজ্যের মঙ্গলের জন্য কি করা যায়, আসছে ভোটে আমাদের পার্টিকে জেতাতে আমাদের কি করতে হবে এইসব বললে। এসব আমার বলার থেকে ভালো হয় ওনার শরীর সুস্থ হওয়ার পর তিনি আপনাদের সব বলবেন। ততদিন কার্যকরী মুখ্যমন্ত্রী আপনি থাকবেন। একজনই মুখ্যমন্ত্রী, দ্বিতীয় কেউ না। কোনো কথাই নেই আর। দয়া করে আপনারা যান। আপনারা যান, আপনারা যান, যান যান। এই পিএ, আগে গিরিকে ফোন করো। আচ্ছা। সরকারের বিরুদ্ধে লিখতে আরম্ভ করলি, এর সাজা তোকে পেতেই হবে।
বলুন নেতাজি। হ্যাঁ, আমি আসছি। দেখলি তো গিরি, বিগত 30 বছর ধরে সিএম খালি আমার সাথেই পরামর্শ করত, প্রত্যেক ব্যাপারে আমার সাথেই ডিসকাস করত। শুধু এটাই নয়, পারিবারিক ব্যাপারেও আমার সঙ্গে পরামর্শ করত। পরের সিএম আমি হব, এটা সবাই মনে করেছিল, আমিও মনে করেছিলাম। কিন্তু এখন অবস্থার পরিবর্তন হয়েছে। মিনিস্টার ভজন প্রসাদ, আমি মুখ্যমন্ত্রী হব। মিনিস্টার চন্দ্রমতি, মন্ত্রী পুনিত রায়, এই তিনজনের চোখে সিএম এর স্বপ্ন আমি দেখেছি। ওরা নিজের নিজের গ্রুপ বানিয়ে সিএম হবার প্ল্যান করেছে। এই জন্য সিএম মরার পরে পদের জন্য নিজেদের মধ্যে লড়াই করে এই তিনজনকে মেরে আমি সিএম হবার থেকে ভালো সিএম জীবিত থাকতেই সব কটাকে ভোগে পাঠিয়ে দেবো। মারের চোটে স্বপ্ন ছুটে যাবে। আপনি একদম চিন্তা করবেন না নেতাজি, পরবর্তী সিএম আপনি। তুই যাদের মারতে যাচ্ছিস তারা কিন্তু সাধারণ মানুষ নয়। গদিতে বসে থাকা 3 মন্ত্রী ওরা। এই কাজ তুই করিস না, বাইরের লোক দিয়ে করা। আজ রোমান্টিক মুডে আছে, শুতে যেতে দেরি করা যাবে না। এক্ষুনি আসছি জেনেমেন। হ্যালো, কি বললে? মরে গেছে মিনিস্টার ভজন প্রসাদ? গুড মর্নিং স্যার। মর্নিং। গাড়ি পার্ক করো। প্রেসের লোকেদের হাঁটাও। হাঁটাও হাঁটাও, চলো চলো চলো। ফরেন্সিকের লোকেরা এসে গেছে না? হ্যাঁ স্যার। সরো সরো সরো, শুনতে পাচ্ছ না বুঝি? হাঁটাও, হাঁটাও। কানে যাচ্ছে না নাকি? হ্যাঁ, এই গর্তটা দেখে আমার মনে হচ্ছে কিলার রকেট লঞ্চারই ব্যবহার করেছে। Yeah, that's right actually. ও কোথা থেকে নিশানা লাগালো?
কি করছেন আপনারা? যে মারা গেছে সে মামুলি লোক নয়, মন্ত্রী ছিলেন। মিডিয়া মজা করছে আমাদের নিয়ে, কি জবাব দেবো ওদের? ঘরে 4 জন পুলিশ, অফিসেও 4 জন পুলিশ, গাড়ির সাথে পাইলট সিকিউরিটি আলাদা আছে। 24 ঘন্টা জীবনের ঝুঁকি নিয়ে আমরা ওনাদের সুরক্ষা দিই, কিন্তু আজ মিনিস্টার একলা কেন বেরোলো? মিস্টার সত্য, মন্ত্রীমশাই একলা কেন গেল, কোথায় গেল, কি করে গেল সেটা আপনারাও জানেন, আমিও জানি। এসব ছাড়ুন, আমাদের একটা কথাই জানা দরকার, খুনিকে আর খুনের কারণ কি। আসলে খুনের কারণ কি? ব্যক্তিগত শত্রুতা না রাজনীতি? এর প্রত্যেকটা দিক খতিয়ে দেখা হচ্ছে স্যার। খুনির সঙ্গে কেউ ছিল না স্যার, খুনি একাই ছিল। ফুটপ্রিন্ট থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে খুনি না মদ্যপান করেছিল না টোল ছিল। রেল স্টেশন জোনে যে আন্ডার কনস্ট্রাকশন আছে ওখান থেকেই নিশানা লাগানো হয়েছে। মিনিস্টার ওই সময় ওখান দিয়ে যায় এবং একা যায়, এটা খুনি ভালো করেই জানে। খুনি ওনার উপর নজর রাখছিল অনেক দিন ধরেই, ওনার রক্ষিতার বাড়ি যাওয়ার সময়। স্যার, ইটস এ প্রি প্ল্যান মার্ডার। খুন করার জন্য আনা ওয়েপন মিনি রকেট লঞ্চার, এটা এমনিতে কেউ পায় না। তো খুনি যে সে লোক নয় স্যার। কিন্তু একটা কথা সত্যি, আর সেটা হচ্ছে যে খুনি এই শহরেই আছে আর পাবলিকের মাঝে খুলেআম ঘুরে বেড়াচ্ছে। আস্তে মা, সাবধানে। হ্যালো সত্য। হ্যালো ডক্টর। কেমন আছেন আপনি? এখন তো হাঁটতে পারছেন। আমি কোথায় হাঁটছি, আমার ছেলেই আমাকে হাঁটাচ্ছে। আয় সীমা, বাড়ি থেকে খাবার এনেছে। দেরি কেন হলো রে মা? পাংচার গাড়ি। ও আসুন আসুন, এখন আপনার ছেলে কেমন আছে? শরীর তো ভালোই আছে ডাক্তার সাহেব, কিন্তু বিছানা ভেজানোর অভ্যাসটা এখনো ছাড়িনি। কোনো ব্যাপার নয়, এটা তো সামান্য ব্যাপার। আমার মেয়েকে দেখছেন না, 8 বছর পর্যন্ত বিছানা ভিজাতো। মা, ওর থেকে তো তুই অনেক ভালো রে বাবা। ঠিক আছে ডক্টর, আমরা এখন আসি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। চুপ কর, হাসছে। এই যে নাও, চুপ কর, বদমাশ কোথাকার। বাবা এটা কি করলে? আমার শত্রুর সামনে ও এখন আমায় নিয়ে হাসাহাসি করবে। সীমা, আমি ভাবতে পারিনি যে ওর মা হাঁটতে পারবে। ওনার পুরো জীবন হুইল চেয়ারে কেটে যাবে বলে ভেবেছিলাম। ওনার ছেলের জন্য উনি আজ হাঁটছেন। আজকের দিনে নিজের বাবা মাকে সেবা করার মতো ছেলে কোথায়? বাবা সত্য, হ্যাঁ সীমাকে একটু বাড়িতে ড্রপ করে দেবে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। চুপ কর। আরে ধর ধর। হ্যাঁ হ্যাঁ ধরেছি। এই নে এই নে। আরে তোর বলটা দে না। হাই আঙ্কেল। এইটা আমার বল, আমার বল। না না আমি দেব না। আমার ব্যাগ। না না আমাকে দে, আমাকে দে। আস্তে আস্তে, একটু দাঁড়াও, আমি পরিয়ে দিচ্ছি। এই নাও তোমার ব্যাগ। থ্যাংক ইউ আন্টি। মা সাবধানে মা। মাননীয় মুখ্যমন্ত্রী এখন হাসপাতালে ভর্তি আছেন। ওনার আরোগ্য কামনায় আর জনতার কল্যাণের কথা মাথায় রেখে আমাদের মাননীয় নারী কল্যাণ মন্ত্রী শ্রীমতী চন্দ্রমতী দেবীর নিজের উদ্যোগে আয়োজিত এই মহাযজ্ঞে সামিল হওয়া সমস্ত জনগণকে, বিশেষ করে সদস্যদের, ছোট বাচ্চাদের, মহিলাদের আর গুরুজনদের আমাদের পক্ষ থেকে জানাই হার্দিক অভিনন্দন। এই মহাযজ্ঞ অনুষ্ঠানে অনুষ্ঠিত হতে চলেছে আমাদের মাননীয় মন্ত্রী চন্দ্রমতী দেবী নিজের হাতে মূর্তির কুম্ভ অভিষেক অনুষ্ঠান। মন্ত্রী চন্দ্রমতী দেবী এসে গেছেন।
চন্দ্রমতি দেবী, মন্ত্রী 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 চন্দ্রমতি দেবী, সাবাস গিরি, আরে সাব্বাস। আজ খুব খুশি আমি। কিন্তু আমি কিছুই করিনি নেতাজি। কেন? যে দুজন মন্ত্রী মারা গেছে আমি খুন করিনি। আপনার কথা মতো বাইরের থেকে লোক এনে প্ল্যান করেছিলাম, পুরো প্রস্তুত, কিন্তু মারনেওয়ালা আমার লোক নয় নেতাজি। আপনার মতো কেউ হয়তো সিএম এর পোস্টে বসতে চাইছে। হতে পারে সে নিজের পথের কাঁটাকে সরিয়ে ফেলতে চাইছে। যেমন এই কাজ আপনি গিরিকে সঁপেছেন, তেমনি অন্য কেউ কাউকে সঁপেছে। সিএম পোস্টে বসতে চান একজন আপনি, আর ভজন প্রসাদ, চন্দ্রমতি আর হচ্ছে পুনিত রায়। এরই মধ্যে মন্ত্রী ভজন প্রসাদ আর চন্দ্রমতির চ্যাপ্টার খতম। এটা কি হতে পারে না যে এটা পুনিত রায়ের প্ল্যান? সাপোজ এটা সত্যি হলে, আই এম সরি টু সে দিস স্যার, ওর নেক্সট টার্গেট আপনি হবেন। পুনিত রায় আমাকে নিশানা করেছে, ওই পুনিত রায়কে মরতেই হবে। হ্যাঁ, কিন্তু তার আগে খুনির সন্ধান করতে হবে, না হলে আপনি পুনিত রায়কে মারবেন, তার আগে সে আপনাকে মেরে ফেলবে। এই গিরি, আচার্যের কথা একদম ঠিক। খুনির পাতা কর, ও যেই হোক। কত সুপারি এবং কার কাছ থেকে নিয়েছে ওটা জান, এটা জরুরি। জলদি কর। আপনি হোম মিনিস্টার, আপনার হাতে তো ডিপার্টমেন্ট আছে। হ্যাঁ হ্যাঁ, সরকার চালানো লোকেদের প্রাণের কোনো সুরক্ষা নেই। কি করছো তোমরা? আমরা পুরো চেষ্টা চালিয়ে যাচ্ছি স্যার। হায় ভগবান, কেন আমার বিপি বাড়াচ্ছ? কি চেষ্টা করছো? সিএম আমাকে জিজ্ঞাসা করছে। না স্যার, যত তাড়াতাড়ি চুপ করো। তুমি রাজ্যের হোম মিনিস্টারের সঙ্গে কথা বলছো, কোনো মিডিয়ার সাথে নয়।
যদি আমাকে কেউ মেরে দেয় তো পার্টির পতাকা উড়িয়ে টুপি খুলে আমাকে বন্দুকের সম্মান দিয়ে রাষ্ট্র সম্মানের সহিত আমার অন্তিম সৎকার করে হাত ঝাড়তে ঝাড়তে চলে যাবে তোমরা। দেখো দেখো দেখো, ওই এসিপি আছে না, যদি আমি ওকে কোনো অর্ডার দিই তো রাগের মাথায় আটকে দেবে, আর তো কিছু করতে পারবে না। স্যার আমার মনে হয় এটাই। স্যার এই তুমি চুপ করো, ওই এসিপি কিছু বলতে চাইছে, তুমি বলো বলো বলো। এই যে দুটো মার্ডার হয়েছে এর দুটোই রাজনৈতিক খুন হতে পারে স্যার। তোমার সন্দেহের কোনো কারণ? স্যার মরে যাওয়া দুই মন্ত্রী পরবর্তী সিএম এর দাবিদার ছিল, এটা তো আপনিও জানেন। এই খুন সেই করেছে যার এই ব্যাপারটা পছন্দ নয়। স্যার এই দিক থেকে দেখতে গেলে মন্ত্রীদের মারার কারণ এটাই হতে পারে। এটা মাথায় রেখে কাজ করলে খুনিকে ধরে ফেলা যাবে, কিন্তু আপনার স্পেশাল পারমিশন ছাড়া অন্যান্য মন্ত্রীদের জিজ্ঞাসাবাদ সম্ভব নয়। জিজ্ঞাসাবাদ করো, যাদের ওপর তোমার সন্দেহ হয় ওদের সবাইকে ধরো, যদি মনে হয় এই সেই ব্যক্তি ভালো করে মালিশ করো। ইয়েস স্যার। এসির মধ্যেও আমার ঘাম ছুটিয়ে দিলে এসিপি, এই কেসের ভার ওকে দাও। স্যার এটা ঘটনাস্থলে পাওয়া গেছে। কোথাকার কেউ জানে না, ও না এই এরিয়ার না তো এই শহরে। পুলিশকেই চকমা দিচ্ছে ও। চকমা দিতে পারে কিন্তু বাঁচতে পারবে না। এখন আপনার জন্য তো বাবা ভোলা, ওপরওয়ালা, আল্লাহ তাআলা সবকিছুই তো পুলিশ। আরে পুলিশ অফিসার, ওখানে গিয়ে এনকোয়ারি না করে ওর কাছে সরাসরি জবাব না চেয়ে আমাদের পেছনে লেগেছো তোমরা। আমরাই সরকার চালাচ্ছি, তুমি জানো তো আমাদের কাছে চালাকি চলবে না। যদি আমার উপরে হাত ওঠাও তাহলে পুরো শহরে দাঙ্গা বেঁধে যাবে। হ্যাঁ দেখতে চাও নাকি? দেখাবো না? ইজ্জতের ব্যাপার আছে, তোমাকে ছাড়বো না। সত্য আমার হাতটা টেপ টেপ না। কি ব্যাপার মা? আর টেপ না। ঠিক আছে। সত্য এর আগে যখন তুই আমার হাত ধরে হাঁটতিস তোর হাত খুব শক্ত মনে হতো, ব্যথা লাগতো। এখন ব্যথা নেই, মনে হচ্ছে কোনো বাচ্চার হাত। গুরুজনরা এটা বলে যখন কোনো মেয়েকে মনে ধরে তখন দেহ মন নরম হয়ে যায়। কি বলছো মা? দেখ বাবা, তোর জীবন সঙ্গিনী যেই হবে ভালোই হবে। যখনই ওকে দেখাতে চাইবি আমাকে দেখাবি, যখনই মনে হবে বিয়ে করে নিবি। হ্যাঁ এ কথা আপনারাও জানেন, বড় বড় অপরাধীও কোনো না কোনো সূত্র নিশ্চয়ই ছেড়ে যায়। কিন্তু স্যার এই কেসে এখনো পর্যন্ত আমরা কোনো এভিডেন্স পাইনি। যা কিছু পেয়েছি সেগুলো কেন এভিডেন্স নয়? মার্ডার স্পট থেকে পাওয়া এই টিকিট খড়দা স্টেশন থেকে কাটা হয়েছিল। তার মানে যে খুনিকে আমরা খোঁজ করছি সে খড়দা থেকেই ট্রেন ধরে। রেলওয়ে স্টেশনে তো টিকিট পড়েই থাকে স্যার। তা তো ঠিকই, কিন্তু ওই রেল স্টেশন হলো আন্ডার কনস্ট্রাকশন, আর এই সিরিঞ্জ হয়তো কিলার ইউজ করেছিল। দুটো মার্ডার স্পট থেকেই আমরা পেয়েছি কমন এভিডেন্স। স্যার এই সিরিঞ্জ থেকে আমরা কি পাবো? এটা ইনসুলিন সিরিঞ্জ, যেটা খালি সুগার রোগী ব্যবহার করে থাকে। হতে পারে আমরা যার খোঁজ করছি সে হয়তো সুগার রোগী হবে। একটা চা দাও, চিনি ছাড়া।
ও অবশ্যই ওষুধের দোকানে যায়। শিওর নই যে খর্দায় থাকে, কিন্তু থাকতেও পারে তো। পুরো কলকাতায় নজরদারি না করে চলুন না আমরা খর্দায় নজরদারি করি। খর্দার সব ওষুধের দোকানে আমাদের পুলিশের লোক পাঠাতে হবে। ওখানে কারা কারা ইনসুলিন কেনে সব ডিটেল আমার চাই, ইনক্লুডিং হোম ডেলিভারি। আর 40-45 বছর বয়সের লোকের উপর বিশেষ নজর রাখতে হবে। মার্ডার স্পট থেকে পাওয়া ক্লু দিল্লি পাঠানো হয়েছে। রিপোর্ট আসলেই আমাকে খবর দেবেন। পাবলিকের সাথে প্রতিনিয়ত যাদের যোগাযোগ, কেবল অপারেটর, গ্যাস সিলিন্ডার সাপ্লায়ার, ওয়াটার সাপ্লায়ার, পেপারওয়ালা, দুধওয়ালা, চাকর বাকর, ইনক্লুডিং সেলসম্যান, কাউকে ছাড়া যাবে না। সবাইকে জিজ্ঞাসাবাদ করুন। হোটেল, লজেস, মেনশন কোনোটা ছাড়া যাবে না। সব জায়গায় জিজ্ঞাসাবাদ করুন। কারোর উপর কোনো রকম ভাবে সন্দেহ হলে তৎক্ষণাৎ গ্রেপ্তার করুন। রিয়েল এস্টেটের লোক হাউস ব্রোকারের সাথে মিলে বিগত 2 মাসের মধ্যে কোথায় কোথায় ঘর ভাড়া নিয়েছে তাদের লিস্ট বানান।